স্বাগত সম্পাদকীয়তে আমি ওমর ফারুক। দেড় দশকের মধ্যে এবারের উপজেলা নির্বাচনে ভোট পড়েছে সবচেয়ে কম। 3টি উপজেলা নির্বাচনে ভোটের হার ধারাবাহিকভাবে কমেছে। এই প্রবণতা গণতন্ত্রের জন্য কতটা উদ্বেগের? ভোটের এর সর্বনিম্ন হারের জন্য দায়ী কি বা কে? নির্বাচন নিয়ে ভোটারদের অনীহা কেন? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজকের সম্পাদকীয় ভোটের হার এবং গণতন্ত্র। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ, এবং আছেন দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন। দর্শক, আপনারাও আলোচনা অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য এবং প্রশ্ন রাখতে পারছেন। আমরা আলোচনা শুরুর আগে দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো। নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ। সরকারের রিমোট কন্ট্রোল ভারতের হাতে, অভিযোগ নেতাদের। প্রলাপ বকছে দলটি, পাল্টা জবাব ক্ষমতাসীনদের। সমবায়ের মাধ্যমেই হবে দারিদ্র্য বিমোচন, মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে সরকার। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী, জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা, মাগফিরাত কামনায় দোয়া। মানিকগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের দাফন, জানা যায় মানুষের ঢল। পতেঙ্গাকে ধ্বংসস্তূপ থেকে বাঁচাতে জ্বলন্ত বিমান নিয়ে যান নদীতে। হজযাত্রা শুরু হলেও এখনও ভিসা পাননি 32,000-এর বেশি মুসল্লি। প্রক্রিয়া চলছে, জানালো হজ অফিস। নিজেদের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকেন গাইডরা, অভিযোগ মুসল্লিদের। এবং আরও একটি হিটওয়েভের পূর্বাভাস। এবার বিদ্যুতের ঘাটতি হলে শুধু গ্রামে নয়, ঢাকায়ও হবে লোডশেডিং, জানালেন প্রতিমন্ত্রী। জ্বালানি আমদানিতে ডলার সংকটই চ্যালেঞ্জ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি প্রথমেই একটু পরিসংখ্যান দিই। সেটি হচ্ছে যে 2009 সালে ভোটের হার ছিল 68.32, 2014-তে 61, 2019-এ 40.22 এবং এই বছর হচ্ছে 36.10। আমরা ভূমিকাতে যে প্রশ্নটা রাখছিলাম সেটাই আমি আপনাদের তিনজনের কাছে অভিন্ন প্রশ্নটাই রাখতে চাই। সেটি হচ্ছে যে এই যে প্রবণতা দেখা যাচ্ছে, এটি আসলে গণতন্ত্রের জন্য কতটা উদ্বেগের? আমি রাজিকুজ্জামান রতন আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ। উপজেলা নির্বাচনের যে হারটা, ভোটের হারটা আপনি দেখলেন, এটা একটা অদ্ভুত ব্যাপার যে আমরা 6ষ্ঠতম উপজেলা নির্বাচন করছি। এর মধ্যে 1985 সালে প্রথম, 90 সালে দ্বিতীয়, তৃতীয়টা হয়েছিল 2009, চতুর্থ 2014, পঞ্চম 2019 এবং ষষ্ঠ হচ্ছে 2024। এর মধ্যে প্রথম এবং দ্বিতীয়তে কী পরিমাণ ভোট পড়েছিল সেটা আমরা খবরটা পাইনি এই কারণে তখন স্বৈরাচার বিরোধী আন্দোলনটা তুঙ্গে ছিল। তারপরে যখন 2009-এ একটা সম্ভাবনা তৈরি হলো, আবার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পরে আবার একটা গণতান্ত্রিক ফরমেশনের জায়গায় যাওয়া যায় কি না, জনগণের একটা দারুণ আগ্রহ ছিল এবং সে কারণেই তখন ভোট পড়েছিল 68%। 2014 সালেও যখন সকল দল অংশগ্রহণ করেছিল তখন ভোটের হার প্রায় 61% ছিল। কিন্তু 2019-এ গিয়ে যখন প্রথমত দলীয় প্রতীক, দ্বিতীয়ত বিরোধী দলবিহীন নির্বাচন, সে কারণে ভোটের হারটা ফল করে গেল, প্রায় 40% নেমে গেল। এবার আবার ভোটের হারটাকে একটু বাড়ানোর জন্য বা ভোটের হার বেশি দেখানোর জন্য প্রতীককে আবার বাদ দিয়ে দেওয়া হলো। বাদ দিয়ে চেষ্টা করা হলো, যেমন করে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রদেরকে মাঠে আসতে বলা হয়েছিল, ঠিক তেমনি করে। তো সেটা করতে গিয়ে আবার দলের অভ্যন্তরে কিছু সংকট দেখা দেওয়ার পরেও, যেহেতু বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেনি, ভোটের 4 ঘন্টা পরে নির্বাচন কমিশনার বললেন ভোটের হার 20 থেকে 30% হতে পারে, আর শেষে সেটা জানানো হলো 36% ভোট পড়েছে। এই যে মানে অংশগ্রহণের হারটা কমছে, অথচ বাংলাদেশের যদি রাজনৈতিক গণতান্ত্রিক আন্দোলন কিংবা নির্বাচনমুখী তৎপরতার কেন্দ্র ধরি, তাহলে ধরতে হবে আমাদের গ্রামগুলো, ধরতে হবে আমাদের প্রধানত উপজেলাগুলো। এবং একটা জিনিস এখানে খেয়াল করার মতো, এখানে আমরা যে বলি যে স্থানীয় সরকার, আসলে আমাদের সংবিধানে কিন্তু স্থানীয় সরকার বলা হয়নি, বলা হয়েছিল স্থানীয় শাসন। সংবিধানের 59 অনুচ্ছেদে যে স্থানীয় শাসনের যে কথাটা বলা হয়েছিল, সেখানে যে নির্বাচনটার কথা বলা হয়েছিল, সেই নির্বাচনে আমরা দেখলাম ভোটের হারটা কমছে এবং
ভোটের হার কমার সঙ্গে আর একটা জিনিস বাড়ছে, খেয়াল করে দেখুন। 2019 সালে এই নির্বাচনে কোটিপতিদের অংশগ্রহণের সংখ্যা ছিল 37 জন, এবার কোটিপতি প্রার্থী হচ্ছে 139টা আসনের মধ্যেই হচ্ছে 94 জন। আচ্ছা, তারপরে আমাদের ব্যবসায়ীদের সংখ্যা ক্রমাগত বাড়ছে, সেটা বাড়তে বাড়তে এবার 70% গিয়ে দাঁড়িয়েছে। এবং আগে স্থানীয় শাসনের ক্ষেত্রে স্কুল শিক্ষক, কলেজ শিক্ষক, মানে এলাকার শ্রদ্ধেয় ব্যক্তি, তাদের ভূমিকাটা প্রধান ছিল। এবার তাদের অংশগ্রহণের পরিমাণটা দাঁড়িয়েছে 4%, আইনজীবীদের অংশগ্রহণটা দাঁড়িয়েছে 6%। তাহলে খেয়াল করে দেখুন, শুধু ভোটের হার কমছে তা না, আবার বাড়ছে কি? বাড়ছে ব্যবসায়ীদের প্রাধান্য, বাড়ছে কোটিপতিদের প্রাধান্য। ফলে কোটিপতিদের মধ্যে মারমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, কারণ এই জায়গাগুলো খুব লুক্রেটিভ। এবং এর মধ্যে আপনারা দেখেছেন যে একটা যে হলফনামার যে একটা বিশ্লেষণ হয়েছিল, কোনো প্রার্থীর ক্ষেত্রে, এটা অবশ্য একজন প্রার্থীর ক্ষেত্রে 18,000% পর্যন্ত তার সম্পদ বেড়েছে। এবং বেশিরভাগেরই উপজেলা চেয়ারম্যান হতে পারলে, জাতীয় সংসদ সদস্য হতে পারলে যেমন সোনার হরিণ পাওয়া যায়, উপজেলা চেয়ারম্যান হতে পারলেও সোনার হরিণের পাশাপাশি একটু হয়তো 22 ক্যারেটের না হলেও 24 ক্যারেটের না হলেও একটা অন্তত কিছু সোনার ছোঁয়া পাওয়া যায়, যে কীভাবে সম্পদটা তাদের বাড়তে থাকে। ফলে যা ছিল জনগণের অধিকার আদায়ের জন্য, জনগণের মতামত গঠনের জন্য, জনগণের ভূমিকা পালনের জায়গা, সেটা এখন কোটিপতিদের জায়গা, ব্যবসায়ীদের জায়গায় পরিণত হয়েছে। এবং তার সঙ্গে রাজনৈতিক যে গণতান্ত্রিক যে চর্চা, সেটা কমে যাওয়ার কারণে, বিরোধী দলগুলোর লাগাতার ভোট বর্জনের কারণে তার একটা প্রভাব পড়েছে। এমনকি যেটা এখন যদি বলি যে নির্বাচন কমিশন যে দেখিয়েছিলেন যে কেন্দ্রীয় নির্বাচনে 41% ভোট, সেই উপজেলায় আবার 36%। আমি একটু ক্লিয়ার স্পষ্ট, নিজেই একটু স্পষ্ট হওয়ার জন্য জিজ্ঞেস করি। সেটা হচ্ছে যে আপনি যে প্রার্থীদের যে প্রবণতাটা বললেন, কমছে, সেটা তো একটা প্রবণতা আছে, সেটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিহীনতা। এটা আংশিকভাবে আওয়ামী লীগও স্বীকার করে। বিএনপি যদি অংশ নিত, তাহলে কি প্রার্থীদের যে প্রবণতা, ব্যবসায়ী, আইনজীবী, তারপরে হচ্ছে অন্যান্যদের যে আপনি প্রবণতার কথা বললেন, টাকাওয়ালাদের প্রার্থিতার হার বেড়ে যাচ্ছে, সেটাও তো একই থাকতো। কিন্তু তখন ভোটের হারটা হয়তো বাড়তো এই কারণে যে তখন মানুষ মনে করতো একটা নির্বাচন হচ্ছে। এখন তো নির্বাচন, এবং আমি এটুকু বলে শেষ করি, নির্বাচনটাকে একদিকে জনগণের কাছে দেখাতে হবে যে প্রচুর ভোট আসছে, ভোটাররা ভোট দিতে আসছেন। আমার দলীয় শৃঙ্খলা রক্ষা করার একটা ত্রিশঙ্কু পরিস্থিতি পড়ে গেছে, যে এমপি সাহেব তারই মনোনীত উপজেলা চেয়ারম্যান, অথবা এমপি সাহেবদের আত্মীয় স্বজনরা এখানে দাঁড়াবেন কি, এটা নিয়ে দলের মধ্যেও নানা চাপ ছিল। এবং সর্বশেষ বলা হলো শুধুমাত্র স্ত্রী এবং সন্তান ছাড়া বাকিরা দাঁড়াতে পারবে। আমরা একটু প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে বাংলাদেশের গণতান্ত্রিক চর্চাটা কেমন হয়, এটা আমরা মোটামুটি জানি। হ্যাঁ, এখন হচ্ছে যে এই ভোটের হারটার সাথে কি গণতন্ত্রের চর্চার খুবই ওঠানামা, বেশি কম, এইটা কিভাবে রিলেটেড, এটা একটা আমি বুঝতে চাচ্ছি। নিবিড় সম্পর্ক আছে। যেমন ধরুন 69-এর গণ অভ্যুত্থানের পটভূমিতে 70-এর নির্বাচন হয়েছিল, কি পরিমাণ ভোট পড়েছিল। 90-এর গণ অভ্যুত্থানের পটভূমিতে 91-এর ভোট হয়েছিল, সেই সময় দেখুন মানুষের আগ্রহটা কীরকম ছিল। 96 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের প্রেক্ষিতে যে 96 নির্বাচনটা হয়েছিল, সেটা দেখেছেন ভোটের হারটা কীরকম ছিল। সেনা সমর্থিত 2007-এর এই সরকারকে অবসান ঘটিয়ে যখন 2008-এর 29শে ডিসেম্বরের ভোট হলো, সেই নির্বাচনের ভোটের হারটা দেখুন। ফলে জনগণের নির্বাচনের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং গণতান্ত্রিক সংগ্রামের সঙ্গে কিন্তু ভোটের হারটা যুক্ত। ফলে গণতন্ত্র চর্চা এবং ভোটে অংশগ্রহণের হার দুটোর সঙ্গে কিন্তু একটা সম্পর্ক আছে। যখনই আমরা দেখছি যে গণতন্ত্রর কম ভোটের হারকে আমি কম গণতন্ত্র বলেই ধরে নিচ্ছি, জনগণের আগ্রহ কমে যাচ্ছে, অথবা মনে করছে ভোট দিয়ে কি লাভ, ভোট না দিলেও পাশ করবে, দিলেও পাশ করবে, ফলে আমার যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আমি নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো। অ্যাডভোকেট আফজাল হোসেন, এই প্রসঙ্গেই রতন ভাইও বললেন, বেশ কিছু প্রশ্ন আসছে, আপনি নিশ্চয়ই শুনেছেন। আমি আর নতুন করে যোগ করতে চাই, আপনি কিছু পয়েন্টও নিয়েছেন, যদি একটু বলেন আর কি আপনার বিশ্লেষণ। না, আমি যেটা মনে করি যে আমি একটা নিউজ দেখছিলাম যে ভারতে এইবার যে ভোট হচ্ছে, সেখানে কালি দেখে ভোটারদেরকে উৎসাহিত করার জন্য ছবি দেখার টিকিটের উপরে কিছু রেয়াত দেওয়া হবে। যদি তারা টিকিট কাটে সিনেমা দেখতে যায়, তাদেরকে কিছু রেয়াত দেওয়া হবে ভোটারদেরকে উৎসাহিত করার জন্য। তো আমি তো সেখানে তো গণতন্ত্র দীর্ঘ চর্চা, তো সেখানে ভোটার উপস্থিতি দেখলাম যে সেখানেও কমছে। এখন এটা হলো স্থানকাল পাত্র ই করে। যেমন বাংলাদেশে যে এবারে নির্বাচন, এই নির্বাচনে
যেদিন নির্বাচন হলো বৃষ্টি ছিল, ধান কাটার মৌসুম, এবং সামগ্রিকভাবে বাংলাদেশেও দেখবেন যে সিজন একটা ব্যাপার। যেমন এখানে শীতের সময়টা যদি ইলেকশন হয় তখন ব্যাপক উৎসাহ উদ্দীপনা থাকে এবং গ্রামগঞ্জে চা খাওয়ার ধুম পড়ে যায়, মানুষ গভীর রাত পর্যন্ত মানে একেবারে চাদর টাদর মুড়ে দিয়ে নির্বাচনে কাজ করে। আবার এই গরমের সময় অথবা শীতের মানে বৃষ্টির সময় তখন দেখবেন যে মানুষের ওইভাবে অত সমাবেশটি ঘটানো যায় না, প্রার্থীরা নিজের মতো করে তাদের কর্মী সমর্থক নিয়ে কাজটি করে। সুতরাং সিজনও একটা ব্যাপার। সুতরাং সমস্ত কিছু বিবেচনায় আমি যেটা মনে করি যে আবার এক একটা এরিয়াও একটা ফ্যাক্টর আছে। যেমন এই নির্বাচনে জয়পুরহাটে একটা কেন্দ্রে দেখলাম যে সেখানে ভোট পড়েছে 73%। আবার টুঙ্গিপাড়া সেখানে 68% ভোট পড়েছে। এরকম অনেক জায়গায় বেশি ভোট পড়েছে এবং গড়ে 36% ভোট পড়েছে। তো এটা আমরা একেবারে অসন্তোষজনক তা না, এটা সন্তোষজনকভাবেই আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে মনে করি। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, যে বাংলাদেশের ইতিহাসে এর আগে স্থানীয় সরকার নির্বাচনে খুন খারাপি রক্তাক্ত মানে জনপদ হয় না, এমন ঘটনা কিন্তু নাই। এবং এই যে ঢাকা শহর আমরা বসবাস করি, এখানেই তো ওই হানিফ ভাই যখন এখানে ইলেকশন করেছিল তখন লালবাগে ব্রাশ ফায়ার করে 7 জন মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল। সুতরাং এগুলো বাংলাদেশে আছে এবং একটা ইলেকশনের প্রথম থেকে শেষ পর্যন্ত শতাধিক মানুষের জীবনহানি হয়। সেখানে একটা প্রথম ধাপে নির্বাচন 150টি, হ্যাঁ না 55টি নাকি, যাই হোক 139টি হয়েছে, পরে 139টিতে ভোট হয়েছে। তো সেখানে এই রকম কোনো কজালিটি হয় নাই। আমি যেটা মনে করি এটা একটা সুস্থ অবস্থা বাংলাদেশে। এবং এই যে নির্বাচন বর্জনের জন্য যে একটা মানুষকে ডাক দেওয়া, আমি এটাও মনে করি যে এটাও তো একটা গণতন্ত্র বিরোধী অবস্থান বিএনপির। তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, যে মানুষ আসে নির্বাচনে অংশগ্রহণ করবে কিন্তু ক্যাম্পেইন করে নির্বাচনে আসতে পারবে না, মানুষকে ভোট দেওয়া, একটা আতঙ্ক সৃষ্টি করা, এটা করেও তো কিছু মানুষের মনোজগতে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করা যায়। তারপরও আমি মনে করি যে আগামী আরও 3 ধাপের নির্বাচন আসছে, সেই নির্বাচনে মানুষ আরও ভোট দিবে। কারণ এইবার বিএনপি অনেক প্রার্থী তাদের যারা দাঁড়িয়েছে তাদেরকে বহিষ্কার করেছে, কিন্তু তারপরও 7 জন কিন্তু উপজেলা চেয়ারম্যান জিতেছে এবং এই সংখ্যাটি এই পরের ধাপে দেখলাম যে আরও বেড়েছে তাদের অংশগ্রহণের হার। এটি মনে করি 3 ধাপ 4 ধাপে যখন যাবে বিএনপির অংশগ্রহণ আরও বাড়বে, কারণ এটি বিএনপি জনগণকে তাদের নেতাকর্মীদের যে বার্তাটা দিয়েছে এটা আসলে মনে করি গণতন্ত্র বিরোধী বার্তা। সুতরাং বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে, নির্বাচনেও ব্যর্থ হয়েছে, এখন নানাবিধ ষড়যন্ত্র করে গণতান্ত্রিক ধারাবাহিকতাকে নষ্ট করতে চায়। এবং বাংলাদেশের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন, যে আমাদের এই যে রতন ভাই বললেন যে উপজেলা নির্বাচনের যে একটা দীর্ঘ ফিরিস্তি তিনি দিলেন, যে কোন কোন সাল থেকে, মাঝখানে একটা দেখবেন যে বড় গ্যাপ, সেইখানে কিন্তু উপজেলা সিস্টেম ছিল না এবং বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা কিন্তু একটা ইলেকশনও সেই সময় কিন্তু করেনি। আমি যেটা মনে করি যে একটা নির্দিষ্ট সময় একটা স্থানীয় সরকার অথবা স্থানীয় শাসন ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য, মানুষের দোরগোড়ায় সেবাটা পৌঁছে দেওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় জাতীয় নির্বাচনে যেমন হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচনটাও কিন্তু হচ্ছে। এবং এই যে বাংলাদেশের আমি মনে করি যে গণতন্ত্রের যে চর্চাটা যে হচ্ছে, এটি আমি মনে করি যে এখানে একটা গণতন্ত্রকে শক্তিশালী একেবারে একটা ভিত্তির উপর দাঁড় করানোর জন্য এটি একটি শুভ যাত্রা। কারণ আমাদের তো দীর্ঘ অভিজ্ঞতাটা খুব একটা ভালো না, যেমন সামরিক শাসনে গর্ভে জন্ম নেওয়া রাজনৈতিক দল, একটা দল হচ্ছে লাগাতার বর্জন করে যাচ্ছে, আরেকটা দল হচ্ছে বর্জনের পরেও লাগাতার নির্বাচন করে যাচ্ছে। তারপরেও আপনি এটাকে বলতে যাচ্ছেন যে আপনার বক্তব্য হচ্ছে এটা একটা গণতন্ত্র চর্চাই হচ্ছে। অবশ্যই চর্চা হচ্ছে। কিভাবে? না অবশ্যই, কারণ আমি তো কাউকে জোর করে মানে একেবারে জামাই আদর করে নির্বাচনে আনতে পারবো না। তারা তাদের দলের একটা সিদ্ধান্ত নিয়েছে। আমরা যখন অন এয়ারের বাইরে ছিলাম, আমাদের কাশেম ভাই বলছিলেন যে এই মির্জা ফখরুল তিনি সংসদে জিতলেন, তাকে কেন পদত্যাগ করতে হলো? সুতরাং এই যে বাংলাদেশের নির্বাচনগুলোর মধ্যে যদি বিএনপি অংশগ্রহণ করে, বিএনপির নেতৃত্বের মধ্যে এমন নেতৃত্ব বেরিয়ে আসবে, সেটা আজকে যে বিএনপির যে প্রশ্নবিদ্ধ নেতৃত্ব, যারা আজকে এতিমের টাকা তসরুপ করার অপরাধে একজন তো আইন আদালতের হেফাজতে আছেন, আর একজন পালিয়ে বেড়াচ্ছেন দেশের বাইরে, তাদের নেতৃত্ব প্রশ্নের মুখোমুখি হয়ে যাবে। সুতরাং চ্যালেঞ্জের মুখোমুখি তারা যাতে না হতে পারে, তার জন্যই এই নির্বাচনগুলি থেকে তাদেরকে সরিয়ে রাখা হচ্ছে। এটা একেবারে একাডেমিক ডিসকাশন যদি করেন, এটাই হলো তার চূড়ান্ত ফলাফল। সুতরাং বিএনপি আসলে ওই কারণেই নির্বাচনে আসতে দিচ্ছে না এবং তারা নির্বাচনে আসতে ভয় পায় বেশি করে। অ্যাডভোকেট আফজাল হোসেন, আমি আপনাকে ধন্যবাদ। আমি নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরবো। কাশেম মোহন ভাই, আপনার কাছে আসি।
মানে ভোটের হার যে কমার যে প্রবণতা এবং রতন ভাই যে প্রার্থিতার যে প্রবণতা সেটাও বললেন, এইটা নিয়ে আপনার বিশ্লেষণ কি এবং কি মনে হয় যে মানে না, আমি মনে করি যেটা গণতন্ত্র এটার জন্য বলেন, জি। প্রশ্নটা বলেন। একদমই যেই প্রশ্ন করছিলাম যে গণতন্ত্রের জন্য এটা কতটা উদ্বেগের, একদমই শুরুর প্রশ্ন যেটা। উদ্বেগ কি না এটা পরিস্থিতি তৈরি হলে বলে বলা যাবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগ আর বিএনপির মতো পার্টির কাছে নির্বাচন ছাড়া বিকল্পটা কি আছে? কোনো বিকল্প নাই। এখন সমস্যাটা কোন জায়গায়? আওয়ামী লীগ নির্বাচনে যাচ্ছে, বিএনপি যাচ্ছে না। এর মানে যদি বিয়ে একটা এই দুই দলের মধ্যেই তো ভোটের ইয়ে হয়। এখন একটা মেজর পার্টি যদি এর মধ্যে থেকে যদি তারা প্রতিদ্বন্দ্বিতা অংশ না নেয়, তাহলে কিন্তু নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয় কি না জানি না, আমি মনে করি না নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। ভোটের হার কমতে পারে, কিন্তু ডেমোক্রেসির সংজ্ঞায় যেটা আছে, একটা ভোট পড়লেও আপনার কিন্তু সেটা 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 পার্সেন্টেজ আপনি বলেন ঠিকই এক ভোটে অজয়ী হয়, বিনা প্রতিনিধিত্বে নির্বাচিত হয়। এগুলো হচ্ছে ডেমোক্রেসির সংজ্ঞা। এখন আমাদের কালচারে যেটা দাঁড়িয়েছে এই লাগাতার ভোট, আওয়ামী লীগের, আমি একটু আগে কথাটা বলেছিলাম, আওয়ামী লীগের বিএনপির কাছে কিন্তু নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। আপনি লাগাতার নির্বাচন যদি বর্জন করতে থাকে, একটা সময়ের নির্বাচনে পার্টিটা কিন্তু হারিয়ে যাবে। যেমন এই দেশে আপনি ধরেন মুসলিম লীগের অবস্থাটা কি? এই মুসলিম লীগ তো পাকিস্তানি ছিল, লড়াই করেছিল পাকিস্তানের জন্য, তারা কাঠামো। আজকে বাংলাদেশের কনটেক্সটে যদি আসেন, তাহলে মুসলিম লীগের অস্তিত্ব আছে কিছু নাই, মুসলিম লীগ বলে কিছু নাই, আছে এটা অন্য ফর্মে গেছে। আওয়ামী লীগ যেমন আছে এদেশে, এটা আওয়ামী লীগও আছে। রিয়েলিটি ইজ দিস, আওয়ামী লীগও আছে, আওয়ামী লীগের বিরোধী শক্তিও আছে। কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতা কোথায় হয়? নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা দুইটা দলের মধ্যেই হয়, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বিরোধী শক্তির মধ্যে। এখন আপনি যদি ভোটের কালচারটা দেখেন, 75-এ বঙ্গবন্ধুর নৃশংস কিলিংয়ের পরে, এরপরে যে ভোটের কালচার, আজকে কিন্তু গভর্নমেন্টকে 90-এর এরশাদের আন্দোলনের পরে, এরশাদের পতনের পর, এটা কিন্তু আপনাকে ভোটের কালচারের বিরুদ্ধে দিয়ে সরকার পরিবর্তন হচ্ছে। এখন মাঝখান দিয়ে একটা 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 2008-এ একটা 7-এ বোধহয় একটা ঝামেলা গেল, 8-এ, হ্যাঁ 7-ই তো, সেনা সমর্থিত সরকার। এই সরকার আসার চেষ্টা কিন্তু তারা থাকতে পারেনি। তারাও দিতে, মানে ইনস্টিটিউশনগুলো এত শক্তিশালী হচ্ছিল যে তাদের বাধ্য হয়েছিল তার নির্বাচনটা একটা সঠিক করতে। এবং সেটা এটা যেটা রাজেক ভাই বললেন, ফিগার দিলেন, এটা কিন্তু একটা সেনা সমর্থিত সরকার। এদেশের মানুষ কিন্তু ভোট দিতে চায়। এখন ভোটের কালচারে কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকতে হবে। আওয়ামী লীগে যেমন থাকবে, বিরোধী দলও থাকতে হবে, বিএনপিও থাকতে হবে। এখন বিএনপির মতো একটা পার্টি যদি নির্বাচন লাগাতার বর্জন করে যায়, তাহলে কিন্তু সেই নির্বাচন কি আপনি প্রশ্নবিদ্ধ করা যাবে না, কনস্টিটিউশনালি প্রশ্নবিদ্ধ করা যাবে না, কিন্তু প্রশ্নবিদ্ধ কখন হয়? আলোচনায় হয়। আলোচনায় আপনি এটা একটা বিতর্ক সৃষ্টি করতে পারেন। এবং শুধু তারা বর্জন না, বিএনপি আপনি দেখেন ডাকও দিয়েছে মানুষকে যাতে ভোট না দেয়, ভোটে অংশগ্রহণ না করে। আপনি এই উপজেলা নির্বাচনে তো এখানে ক্ষমতার পরিবর্তন হবে এরকম কিছু না, হ্যাঁ, এইটা কোনো সিমটম নাই। আপনি দেখেন একটা ফিগার যেটা আফজাল ভাই বললেন, যে বিএনপি এত বড় স্টেপগুলো নিল, হ্যাঁ, তার দলের যারা প্রার্থী 22 জনের মতো বোধহয় বহিষ্কার করেছে, 28 জনের মতো বহিষ্কার করেছে। না, 28 জন ইলেকশন করছে, বহিষ্কার করছে আরো প্রথম, হ্যাঁ 100 জনের মতো। না 70-এর কাছাকাছি। এর মধ্যে আপনি দেখেন 7 জন নির্বাচনে পাশ করে এসছে। তাই এখন আপনি এটা কিভাবে দেখবেন? তারা যদি নির্বাচন করত, তাহলে কি দাঁড়াতে পারত? একটা হতো জনপ্রিয়তা দেখতে পারত, 2 নম্বর হচ্ছে সরকারি দল যদি এখানে যদি করি মানে একটা ম্যানিপুলেশন করে, যদি অভিযোগটা আনে, যেটা সেই অভিযোগের বিরুদ্ধে তারা মানুষের কাছে যেতে পারত, কথা বলতে পারত। সেইটার জন্য তো আপনার একটা তো সেই 14 থেকেই যাচ্ছে, আপনি পার্টিসিপেট না করে যাচ্ছে। 14-তে তারা বর্জন করেছে। এখন আপনি তারা ঠেকানোর চেষ্টা করে নাই। শুধু বর্জন না, আপনি ইলেকশনের দিন হরতাল, আগুন, তারপরে ভোট ঠেকাও, এগুলো বহু রকমের অরাজকতা হয়েছে। আপনারা আই উইটনেস তো সবাই। এখন প্রশ্নটা কোন জায়গায়? প্রশ্ন হচ্ছে যে
এই দেশে যদি আপনি সুষ্ঠু গণতন্ত্রের ধারা চালু করতে চান, 36% ভোট, হ্যাঁ আওয়ামী লীগের মতো পার্টি ক্ষমতায় থাকার সময় 34%, গেজুলে কমতেছে। ভারতে দেখেন, আপনি দেখেন যেটা আফজাল ভাই কথাটা বললেন, যে ভারতেও কিন্তু আপনার ভোটারকে আজকে কিন্তু আনতে হয়। ভোটারকে কেন্দ্রে গিয়ে ভারতে ডেমোক্রেসির এত বড় চর্চা, এখানে তো কংগ্রেস কোনোদিন বা বিজেপি কোনোদিন নির্বাচন বর্জন করে নাই। জি আর কাশিম ভাই, জি 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 কাশিম ভাই, আপনাকে ধন্যবাদ। আমি রতন ভাই আপনার কাছে আসি, সেটা হচ্ছে যে মানে মানে দুইটা মানে ভোট কেন্দ্রিক রাজনীতির দুইটা ধারা দেখা যাচ্ছে। সেটা হচ্ছে যে মানে আওয়ামী লীগের বক্তব্য হচ্ছে যে ভোটের ব্যবস্থায় ওনারা অস্বীকার করে, আওয়ামী লীগ অস্বীকার করে যে নানান ধরনের দুর্বলতা আছে, ত্রুটি আছে। ওনারা মনে করছেন যে নির্বাচন করতে 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 একটা সাংস্কৃতিকভাবে একটা পরিবর্তন আসবে, একটা সময় সেটা একটা মানে প্রত্যাশিত একটা আইডিয়াল জায়গায় যাবে। আবার বিএনপি মনে করছেন যে তারা বর্জন করতে করতে একটা জায়গায় ওনারা নিয়ে যাবেন আর কি, মানে ভোটের সংস্কারের যেই প্রত্যাশিত ওনারা সেটা আসলে করতে পারবেন। কিন্তু এরকম মানে দুই মেরুর দুইটা ধারা, এবং যেটা হচ্ছে মানে অনেকদিন ধরে চর্চা হয়ে যাচ্ছে, মানে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে আসলে ভোট ব্যবস্থার উন্নতি হবে বলে আপনার মনে হয় কিনা, বা এর মাঝামাঝি কিছু একটা দরকার কিনা? আসলে আমরা মূলটা বাদ দিয়ে ডালপালা নিয়ে টানাটানি করলে খুব ভালো কিছু মানে অর্জন করতে পারবো না। গণতন্ত্রের একটা চর্চা হচ্ছে নির্বাচন। গণতন্ত্রহীন নির্বাচনও হতে পারে। আইয়ুব খান একটা বেসিক ডেমোক্রেসি নির্বাচন দেখানোর চেষ্টা করেছিল না? সে সময় আমাদের এখানকার সবাই বলেছে যে বেসিক ডেমোক্রেসি ডিস্ট্রয়েস দ্য বেসিস অফ দ্য ডেমোক্রেসি। হ্যাঁ, সে বলেছিল। এখন নির্বাচন হলেই কি গণতন্ত্র থাকে? নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ, কিন্তু নির্বাচন হলেই গণতন্ত্র থাকে না। তার অনেক উদাহরণ তো ভারতেই। তো ভারতে গুজরাটের কসাই সে যখন ভারতের প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে, জয় শ্রীরাম বলে ভোটে জিতে যেতে পারে, এটা কি গণতন্ত্র বলবো? এটা মানুষের মধ্যে একটা উন্মাদনা তৈরি করেও তো নির্বাচনে যেতে যায়। আমেরিকা 140 বছর ধরে টু পার্টি সিস্টেম তারা বহাল রেখেছে। গণতন্ত্র আছে? ট্রাম্পের মতন লোক কী করলেন? ক্যাপিটাল হিলে পর্যন্ত আক্রমণ ঘটিয়ে দিল। তাহলে নির্বাচন হওয়া এবং গণতন্ত্রের চর্চা দুটো এক জিনিস না। ভারতকে অনেকে বলে না বৃহত্তম গণতান্ত্রিক দেশ, এটার মতো একটা মানে মিষ্টি মিথ্যা কথা আর নাই। বৃহত্তম ভোটারের দেশ হতে পারে, কিন্তু বৃহত্তম গণতন্ত্রের দেশ তো না। তো বৃহত্তম গণতন্ত্রের দেশ হলে এই ঘটনাগুলো ঘটতে পারে। তো সেক্ষেত্রে আমরা মনে করি গণতন্ত্র একটা চর্চার ব্যাপার, গণতন্ত্র একটা নীতির ব্যাপার, গণতন্ত্র একটা বলবো যে মূল্যবোধের ব্যাপার। সেগুলোকে বাদ দিয়ে যদি ভোটের বিষয়টা হয়, তাহলে কি দাঁড়াবে? দীর্ঘদিন শুধু ভোট হলেই গণতন্ত্র চর্চা হবে না। যেমন আমাদের এখানে যত এখন ভোট হচ্ছে তত কোটিপতিদের ক্ষমতা বাড়ছে, তত পার্লামেন্টে ব্যবসায়ীদের প্রাধান্য বাড়ছে, তত আইনসভায় আইনের আলোচনাটা কম হচ্ছে। গত পার্লামেন্টে মাত্র 16% সময় ব্যয় করেছেন তারা আইন প্রণয়নের জন্য। বাকি সময়টা কিসের জন্য ব্যয় হয়েছে? তো ফলে শুধুমাত্র পার্লামেন্ট হলেই, পার্লামেন্ট থাকলেই গণতন্ত্রের চর্চা হবে, সেটা আমরা দেখি নাই। আমাদের দেশেও দেখছি না, অন্য কোথাও দেখছি না। ফলে গণতন্ত্রের চর্চা আরও একটা দিক। একজন লোক যদি নির্বাচনে দাঁড়ায়, একজন লোকই যদি ভোট দেয়, একজনই যদি নমিনেশন দেয়, তারপরেও প্রাতিষ্ঠানিক অর্থে সেটা নির্বাচন হতে পারে, যে যিনি নমিনেশন দিলেন তিনি ডিক্লেয়ার করলেন যে উনি বিজয়ী হয়েছেন। এরকমও যদি হয়, তারপরে তো আমরা বলবো যে হ্যাঁ এটা আনুষ্ঠানিকভাবে এটা হলো। তাতে কি গণতন্ত্র রক্ষা পেল? তাতে কি যাচাই বাছাইটা থাকলো? একটা মতের যাচাই করা, একটা ব্যক্তিকে বাছাই করা, যে কোন কোন ব্যক্তি দাঁড়িয়েছে তাদেরকে কিভাবে বাছাই করব, কি মত নিয়ে তারা কাজ করছেন সেটা আমরা দেখব। সেই জায়গাটা বাদ দিয়ে শুধুমাত্র এই ধরনের নির্বাচন হলে, এবং তারপরে হলো কি প্রথমত যে ভিন্ন ধর্মী দলের মধ্যে যাচাই বাছাই করা, তারপরে তারা যেহেতু নাই, দ্বিতীয় ক্ষেত্রে কি নিজের দলের মধ্যে যাচাই বাছাই করা। নিজের দলের মধ্যে যাচাই বাছাই করতে গিয়ে আত্মীয় স্বজনের কাছ থেকে আবার একটু মুক্ত থাকার চেষ্টা করা। এইরকম করে করে আমরা ওই একসময় যে আমরা কঠিন মানে সরল করো বলতাম না অঙ্ক, যে তৃতীয় ব্র্যাকেটের কাজ, দ্বিতীয় ব্র্যাকেটের কাজ, প্রথম ব্র্যাকেটের কাজ, এরকম করে 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 আমরা গণতন্ত্রকে একটা একদম বলবো যে আরও মার্জিনালাইজ জায়গায় নিয়ে আসছি। এতে করে আমাদের নির্বাচন হচ্ছে, কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ যে হচ্ছে না, এটা সমাজের সমস্ত ক্ষেত্রে তার প্রভাবটা দেখছি। এর প্রভাবটা আপনি শুধুমাত্র এই জাতীয় সংসদ নির্বাচন এবং উপজেলা নির্বাচনে দেখছি তা না, এটা আমরা পেশাজীবীদের মধ্যেও দেখব, সেটা সাংবাদিকদের মধ্যে, সেটা আইনজীবীদের মধ্যে, সেটা ডাক্তারদের মধ্যে, সেটা ইঞ্জিনিয়ারদের মধ্যে, কৃষিবিদদের মধ্যে, কোথাও আর গণতন্ত্রের চর্চা। রতন ভাই আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে আপনারা যেটি বলছেন যে মানে নির্বাচন হইতে হইতে একটা ধীরে ধীরে উন্নতি হবে, কিন্তু
নির্বাচন হচ্ছে, আবার ভোটের হারও কমছে এবং নানান ধরনের প্রবণতা দেখা যাচ্ছে, আপনারা নানা ধরনের ইম্প্রোভাইজ করছেন, নতুন নতুন ব্যবস্থা নিচ্ছেন, তাতে নির্বাচনী ব্যবস্থার উন্নতি হচ্ছে বলে তো মনে হচ্ছে না। মানে আপনারা যেটা আপনাদের যুক্তি আর কি। না, এটা তো একটা পারসেপশনের ব্যাপার, যে কারো কাছে মনে হবে না আবার তার জন্য গণতন্ত্রকে হোঁচট খেয়ে পড়ে যাবে না, তাই তো না। এখন বাংলাদেশে এই যে এতক্ষণ রতন ভাই বললেন যে পার্সেন্টেজ হিসাব করে, যে অর্থনৈতিক সক্ষমতা হিসাব করে প্রার্থীর কার কত, এটা তো সক্ষমতা বাড়বে বাড়বে এই কারণে 2006 সালে 61,000 কোটি টাকা ছিল বাজেট, সেখানে এখন 7,61,000 কোটি টাকা বাজেট। সুতরাং এখন তো মানে মানুষের এই যে কোটিপতি বলেন অথবা লাখপতি বলেন, লাখপতি তো এখন নাই, একসময় লাখপতি হয়তো একটা সিনেমার নাম থাকতো, এখন একটা সিনেমার নাম দেখি কোটি টাকার কাবিন। সুতরাং এই যে কোটি টাকার কাবিন বলছে এই কারণে যে মানুষের মানে ওই যে বাড়ছে আর কি, মানে সক্ষমতা বাড়ছে অথবা কোটি টাকা হয়ে যায় অনেকের আর কি। এখন সেটি বিষয় না, বিষয়টা হলো যে আজকে এই যে আত্মীয় স্বজন যেটা আমরা বলছিলাম, আমাদের মানে মেসেজটা ছিল আমাদের দলের নেতাকর্মীদের কাছে, এটা কিন্তু আইনানুগ কোনো বিষয় না, এটা হলো নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং প্রভাবমুক্ত রাখা, যাতে নির্বাচনী কাজের সাথে যারা সংশ্লিষ্ট স্থানীয় যারা প্রশাসন অথবা নির্বাচন কমিশন তারা যাতে বিব্রত না হয়, তার জন্য আমাদের এই পরিষ্কার মেসেজ। এবং তাতে আমরা মানে কেউ নিবৃত হয়েছে অথবা 2-4 জনকে আমরা পারি নাই, কিন্তু সংখ্যাটি খুবই কম। তো আমি যেটা মনে করি যে এতে একটা উপকার হয়েছে এইটা, যে আমরা সরকার হিসাবে, আওয়ামী লীগ সরকার হিসাবে তারা যে পরিষ্কার, যে নিজেদের মানে একেবারে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আমরা যে একেবারে এখানে আমাদের ভূমিকাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, যে আমরা নির্বাচনটাকে এইভাবে চাচ্ছি, মেসেজটা ওই যারা নির্বাচন পরিচালনা করবে তাদের কাছে গিয়েছে। এখন তাদের দায়িত্ব হলো নির্বাচনটাকে সুন্দর, সুষ্ঠু, অবাধ করা, যাতে কোনো রকমের কেউ এই নির্বাচনের সৌন্দর্যকে বিনষ্ট করতে না পারে। এইখানে যদি কোনো কার্পণ্য থাকে অথবা শৈথল্য থাকে, দায়িত্ব তাদের। এখানে কিন্তু দল হিসেবে আমরা কিন্তু আমাদের জায়গাটা পরিষ্কার করে দিয়েছি। এখন যেটা হলো যে আজকে 21 বছর আমরা ক্ষমতার বাইরে ছিলাম, আজকে গণতন্ত্রের এত কথা শুনি, কিন্তু কোথায় ছিল তখন এত মানবাধিকার, এত গণতন্ত্রের কথা? বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কথাটা এখানে আজকে কাশেম ভাই উল্লেখ করেছেন, যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আমি শেষ করি, লাইনটা শেষ করি অন্ততপক্ষে। হ্যাঁ, আমি যেটা মনে করি যে এর পরে যে প্রত্যেকটা নির্বাচন, হানা ভোট হলো, তারপরে কারফিউ গণতন্ত্র হলো, এবং মাগুরামার্কা নির্বাচন হলো, কত রকমের। এবং আমি জীবনে প্রথম মামলা খেয়েছি যে এরশাদের সময় উপজেলা নির্বাচনে ভোট ডাকাতি করতে আমার এলাকায় গিয়েছে, একেবারে স্পিডবোট নিয়ে প্রার্থী, তখন আমরা এলাকার লোকজনের বাধা দিলাম, এবং আমি জীবনে প্রথম মামলার মানে গিয়ে কোর্টে গেলাম এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে। সুতরাং আমরা কিন্তু মানে এইরকম আমরা সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটেই আজকে এই পর্যায়ে এসেছি। এখন যেটা হলো যে বিএনপি আজকে নির্বাচনে আসছে না, এই জায়গায় তো তারা নির্বাচনে না আসে, তারা তো তাদেরই ক্ষতি করছে, এবং বর্জনে করতে করতে তারা মানুষই তাদের বর্জন করে ফেলছে। ধন্যবাদ। একদমই কাশেম ভাই, মিনিট খানেক সময় আছে। আপনার কি মনে হয় যে আমি যেটি বলছে মানে ভোটের হার কমছে কিন্তু ভোটের মান বাড়ছে কিনা? ওনারা বলছেন যে বিভিন্ন সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে, নীতির ক্ষেত্রে ওনারা অনেক কঠোর হচ্ছেন। না, ভোটের মান কিভাবে? ভোট আর ভোট, ভোট ইজ ভোট। এখানে আপনারও যে অবস্থান, আমারও তাই অবস্থান, প্রত্যেকটা লোকের একটা অবস্থান থাকে। এখন মান আমি সহিংসতা কম, তারপরে হচ্ছে ইটস এ গুড সাইন, ইটস এ গুড সাইন। মানে সেটা ভালো হচ্ছে বলে আপনি মনে হচ্ছে যে হ্যাঁ, ভালো লক্ষণ আমি মনে করি যে আপনার সহিংসতা কমছে। তবে আমি মনে করি আওয়ামী লীগ বা বিএনপি বা রাজেক ভাইদের দল যারা আছেন, তারা যদি একটা নির্বাচনের অনীহা প্রকাশ করেন, তাহলে কিন্তু আপনার একটা সুস্থ গণতন্ত্রের চর্চা করতে বিষয়টা আওয়ামী লীগ, বিএনপি এবং সবাইকেই চর্চা করতে হবে। চর্চা শুধু আওয়ামী লীগ করলে হবে না, চর্চা শুধু বিএনপি করলে হবে না, চর্চা ওনাদের করতে হবে, সবাইকেই করতে হবে চর্চাটা। তাহলে যদি চর্চার প্রশ্ন উঠছে, তাহলে আপনি ইটস এ পার্ট গণতন্ত্রের চর্চাটা, কিন্তু আপনার গণতন্ত্রের চর্চার অন্যতম মানে হচ্ছে ভোট। যে একদমই 10 সেকেন্ডের মতো আছে। রতন ভাই, চর্চার প্রশ্নে আপনার মত কি? যদি বলছেন যে মানে চর্চা করতে করতে একটা জায়গায় যেতে হবে, যদি ভুল পথে চর্চা হয়, যত বেশি চর্চা করবেন ভুল তত বাড়তে থাকবে। জি, রাজিকুজ্জামান রতন, আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট আফজাল হোসেন এবং কাশেম হুমায়ুন, আপনাদের তিনজনকে। দর্শক, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।